দরজাটা হাত করে খোলা। চৌখাটের বাইরে শটান হয়ে দাঁড়িয়ে আছে বোগাম। মুখে তার চমৎকার হাসি, চোখ দুটো উজ্জ্বল, সোজা, স্থির হয়ে রয়েছে তেতে। বোগাম ঝটাপট পায়ে ভেতরে ঢুকলো। ঘরে উপস্থিত জাঙ্কুক এবং ইয়োনুকে এক প্রকার উপেক্ষা করে তের থেকে 2 হাত দূরে এসে থামলো। পট করে পিছন মুড়িয়ে রাখা হাতটা সামনে মেলে ধরলো। বোগামের হাতে একটা ফুটন্ত পদ্ম ফুল। ফুলটা তের দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে প্রশ্ন করে, কেমন আছো তে? অনেক দিন পর দেখা হলো, বেশ বড় হয়ে গিয়েছো। তে ভয় ভয় চোখে তাকালো জাঙ্কুকের দিকে, সঙ্গে সঙ্গে আত্মা কেঁপে উঠল। জাঙ্কুক কেমন ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছে, মনে হচ্ছে চোখ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। ওর এমন ভয়ানক লোক দেখে শুকনো ঢোক গিল তে। তৎক্ষণাৎ বোগাম আবারও বলে ওঠে, কিছু বলছো না যে? আচ্ছা ফুলটা নাও, তুমি তো পদ্ম ফুল পছন্দ করো, শুধুমাত্র তোমার জন্য এই ভরসন্ধ্যে পদ্ম বিল থেকে এটা তুলে এনেছি, এই নাও ধরো। বলে ফুলটা এগিয়ে দিল। এই পর্যায়ে মহা বিপাকে পড়ে গেল। জাঙ্কুক এখানে আসাকে শাসিয়ে রেখেছে, বোগামের সাথে যেন কোনো কথা না বলে, কিন্তু সামনাসামনি একটা মানুষকে উপেক্ষা করবে কিভাবে সে? এটা তো দৃষ্টিকটু দেখাই, তাই নয় কি? এই ইতস্তত বোধ করলো, মিনমিন করে ছোট্ট ছোট্ট স্বরে জবাব দেয়, লাগবে না ভাইয়া, আমার আর পদ্ম ভালো লাগে না। আমি কথা শেষ করতে পারলো না। আচমকা দম করে চাপা শব্দ পড়লো দেওয়ালে। এই চমকে পিছন ফিরে তাকালো, তাকাতেই চোখ দুটো বিকট আকার ধারণ করলো। জাঙ্কুক সজোরে ঘুষি মেরেছে দেওয়ালে। এর সাথে সাথে চোখ পড়তেই জাঙ্কুক হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। অবধের মতো তাকিয়ে রইল শুধু। ঘরে উপস্থিত ইয়োনু আর বোগাম। কি দেখি কি হয়, কেউ কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক আবার ঘরে প্রবেশ করে। সেকেন্ডের ব্যবধানে দিয়ে হাতে শক্ত করে ধরে নিজের সাথে নিয়ে গিয়ে আবার ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে রয়ে গেল বোগাম আর ইয়োনু। মিনিট খানেক সময় কেটে গেল 3 পতন নীরবতায়। নীরবতা ভেঙে বোগাম বলে ওঠে, এটা কি হলো? জাঙ্কুক ভাই এমন রেগে গেল কেন? ভাইয়া তোমার উপর রেগে আছে তাই। ফট করে উত্তরটা দিয়ে জিভে কামড় বসালো ইয়োনু। ঝোঁকে বসে সত্যটা মুখ থেকে বেরিয়ে গিয়েছে। এবার সত্যি বের হয় আগেই দ্রুত সে স্থান ত্যাগ করে। রেগে গেল ভাবনায় মশগুল বোগামকে সে বিড়বিড় করে আওড়ালো, সেই ছোটবেলায় ঝামেলা হয়েছিল জাঙ্কুক ভাইয়ের সাথে, সেটাও থেকে নেই। সে তো রেগে আমাকে অনেক মেরেছিল, খুশি দিয়ে নাকটাও ফাটিয়ে দিয়েছিল। তখন থেকে আমার নাকের নকশা বদলে গিয়েছে। তবে মাঝে তো অনেক বছর কেটে গেছে, আমি তো সব ভুলে গিয়েছি। তাহলে ওই মানুষটা বলেনি কেন এত প্রোটেক্টিভ ভাইয়া হয়? আজও আপন মনেই কথাগুলো বিড়বিড় করে সেও ঘর থেকে বেরিয়ে গেল। রাতে খাবার খেতে নিচে নেমেছে সবাই। এই বাড়িতে ডাইনিং টেবিল নেই, সাধারণভাবে গ্রামের মানুষ মাটিতে বসে খায়। আজকের খাওয়ার আয়োজন নিচে করা হলো। বসার ঘরে মেঝেতে 2 সারিতে লম্বা মাদুর পেতে দিলেন। এরপর একে একে সবাই মাদুরে বসলো। খাবার রান্না এবং পরিবেশনে গিনিদের সাহায্য করলো। আর বোগামকে মিস্টার আলসাহেব নিজের পাশে বসিয়েছে। বড্ড আদর করেন তিনি ছেলেটাকে। এই যেমন খাওয়ার ফাঁকে ফাঁকে সে বোগামের পিঠে হাত রাখছে, ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছে, লেখাপড়া কেমন চলছে সেটাও জিজ্ঞেস করছেন। বোগামও মাথা নিচু করে ভদ্রভাবে জবাব দিল। আত্মীয়তার খাতিরে বোগাম মাঝে মাঝে ঢাকায় আরিম সাহেবের সাথে দেখা করতে চাই। তবে বিগত 4 বছরে ছেলেটা একবার ঢাকায় যায়নি, এই জন্য আরিম সাহেবের খোঁজ খবরের লিস্ট বড় হয়ে গিয়েছে। অপর পাশে মাদুরে বসে থাকা জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো শুধু। খাবার আর তার গলা দিয়ে নামছে না, শুধু প্লেটে আঙুল দিয়ে নাড়াচাড়া করছে। বিষয়টা অন্যদের নজরে এড়ালো, তিন নজরে এড়ালো না। সে শান্ত চোখে একবার জাঙ্কুকের দিকে চাইলো। চেহারা কেমন ফ্যাকাশে আর উদাসীন। তিন নজর ঘুরিয়ে জাঙ্কুকের প্লেটের দিকে তাকালো। হাতের উল্টো পিঠের গোড়াটা বেশ লালচে হয়ে আছে। তখন দেওয়ালে অতশত জোরে ঘুষি মারার কি প্রয়োজন ছিল? এখন নিশ্চয়ই খুব ব্যথা করছে। আচমকা তিন মনটা খারাপ হয়ে গেল। খাবারটার গলা দিয়ে নামলো না। মন খারাপ করে নিজেও প্লেটে আঙুল ঘোরাতে লাগলো। অপর পাশে জিমিন ধাক্কা দিল তেকে। কে রে, খাচ্ছিস না কেন? নিচে বসে খেতে সমস্যা হচ্ছে আপু। ঠাস করে মিথ্যা একটা বানোয়াট করে কথা শুনিয়ে দিল জিমিনকে। আসল সত্যি নিজের পেটে হজম করে নিল। কিন্তু জিমিন তার বেশি খাটলো না।
সবাই খাওয়া দাওয়া করে যে যার নিজের ঘরে চলে গেল। ইয়ানো এসে নিজের ঘরে বসে আবার ফোন নিয়ে বসে। ডায়াল প্যাডে জেনি নাম্বার তুলে তারপর ফোন করলো, কিন্তু হায়, এইবারও ফোন গেল না। ইয়ানো হতাশ হলো, বিচ্ছুটা ওকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এদিকে সানজির চিন্তায় তো একেবারে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ইয়ানোর অনেক চিন্তা ভাবনা করে হাতের লাগেজ থেকে অন্য একটা সিম খুঁজে বের করলো। ইয়ানো নিজের ফোনে চলমান সিমটা খুলে নতুন সিম লাগালো। এরপর সিম দিয়ে ওই নাম্বার থেকে ফোন লাগালো জেনি নাম্বারে। সময় গেল কয়েক সেকেন্ড। বিপ বিপ করে শব্দ ফোনে বেজে চলেছে, কিন্তু রিসিভ করার মানুষটা বোধহয় এই জগতে নেই। ইয়ানো দরজার বাঁধ ভাগলো। জেনা কান থেকে ফোনটা নামাতে যাবে এমন সময় হুট করে ফোনটা রিসিভ হলো। শোনা গেল জেনির ঘুম চালানো মৃদু কণ্ঠ। হ্যালো, কে? আচমকা জেনির ঘুম ঘুম কণ্ঠ শুনে বুকের ভেতরটা ধক করে উঠলো। ইয়ানোর ভেতরে জুড়ে উতাল পাথাল ঝড় শুরু হলো। হৃৎপিণ্ড কেঁপে উঠলো। রাগের পাহাড়টা মুহূর্তে অর্ধেকভাবে ভেঙে পড়লো। ইয়ানো দিনই কণ্ঠে বলে, আমি ইয়ানো। কোন ইয়ানো? এই প্রশ্ন শুনে ইয়ানোর মেজাজটা আবার বিগড়ে গেল। কোন ইয়ানো মানে? এই মেয়ের জীবনে কয়টা ইয়ানো আছে? রাগে খিটখিটে মেজাজটা দাঁত চেপে ইয়ানো বলে, কোন ইয়ানো মানে? তোর জামাই ইয়ানো। কয়টা ইয়ানো আছে তোর? অন্য পাশে জেনে বলে হাসছিল। ঘুমটা চট করে ছুটে গেল। ফোনটা কান থেকে সরিয়ে মুখের সামনে এনে নাম্বারটা দেখে নিল। অচেনা নাম্বারে চেনা কণ্ঠ শুনে কিটমিট করে উঠল জেনি। ঝগড়ার ভঙ্গিতে বলে, তুই আবার অন্য নাম্বার থেকে ফোন দিয়েছিস কেন? তুই আমাকে ব্লক করছিস কেন? এটি কে রে? তোকে কেন কৈফিয়ত দেব? তুই দিতে বাধ্য জেনি। হ্যাঁ, আমার বইয়ে গেছে তোকে কৈফিয়ত দিতে। একদম আমাকে ফোন করবি না, সেটা খুব বেশ। না খিচে গালাগালি দিয়ে দিয়ে ফোনটা কেটে দিল জেনি। সঙ্গে সঙ্গে এই নাম্বারটা ব্লক করে দিল। রাগেই ওর শরীর থরথর করে কাঁপছে। এই নারী জাতি খুবই ভয়ঙ্কর। এদের তেল চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। কি এমন অন্যায় করেছে? সেদিন মুখ ফুলকে শুধু মোটা বলে ফেলেছে। ব্যাস এইটুকুই। এইটুকুতেই মেয়েটা কথা বলা বন্ধ করে দিল। সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এটা কি ছেলে মানুষ নয়? ইয়ানোর রাগ বাড়লো। রাগে কাঁপতে কাঁপতে ঝটপট মেসেজ লিখল তার বন্ধুকে, এই সানজার উপর নজর রাখিস তো। ওই বেটা যেন জেনির আশেপাশেও না ঘিসতে পারে। বিস্তারিত আমি ঢাকায় ফিরে জানাবো। এইটুকু লিখে টুক করে মেসেজটা সেন্ড করে দিল তার বন্ধুকে। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, ওকে বন্ধু। ইয়ানো ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ল। টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল। মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে আগে কিটমিট করে আওড়ালো। এরপর শুধু ঢাকায় ফিরে আমি তোকে দেখে নেব জেনি। আমাকে জ্বালানোর শাস্তিতে হাড়ে হাড়ে টের পাবি। তখন প্রায় রাত 12টা ছুঁয়েছে। হঠাৎ করেই দিয়ে ঘুমটা ভেঙে গেল। নড়েচড়ে বসতেই পেটের ওপর কেমন মুচড়ে উঠল। পেট মেরে বসে রয়েছে কিছুক্ষণ। তখন জাঙ্কুকে দুঃখ মেলাতে গিয়ে খাবারের দানা পেটে একটাও পড়েনি। এখন ভেতর থেকে রাক্ষসে খিদে লেগেছে। খেতে করছে। নিরুপায় হয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। ভাবলো পানি দিয়ে আজ পেট পূরণ করা যায়। ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো। টেবিলের কাছে গিয়ে আরো একবার হতাশ হলো। জলটা পুরো ফাঁকা। উপায় নেই। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। উদ্দেশ্য রান্নাঘরে পানি খাবে। ভাবনা মোতাবেক কয়েক কদম এগোতে দোতলার লম্বা বারান্দায় কাউকে দেখতে পেয়ে থমকেই গেল। প্রথমে খানিকটা ভয় পেয়ে গেল। মেয়ে মাঝরাতে অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে পারে? কোনো ভূত নয় তো। শুনেছে গ্রামের দিকে রাত গভীর হলে নাকি ভূতের দেখা মেলে। যদিও তে আধুনিক শিক্ষায় বড় হয়েছে, তবু ভূত তে একদম বিশ্বাস করে না। কিন্তু আজ হঠাৎ করে কেমন জানি মনে ভয় চেপে বসলো। হয়তো নতুন জায়গা, তাই ভয় ভয়ে বুকে পা টিপে টিপে এগিয়ে আসলো তে। এতক্ষণ ধরে ফোনে ফ্ল্যাশ নিচের দিকে এগিয়ে রেখেছে। বেশ খানিকটা কাছাকাছি এসে তে ঠিক করে এবার লাইটের সামনের দিকে তাক করবে, কিন্তু কেন যেন সাহস করেছিল না। যদি ভয়ানক কোনো চেহারার অতিপ্রাকৃত হয় চোখের সামনে, তখন তাহলে তে তো হার্ট অ্যাটাক করবে। দূরে দূরে বুকে ভয়টা চেপে রেখে মনটা উঁচু করলো। সঙ্গে সঙ্গে শুকিয়ে যাওয়া মনে এক ফোঁটা পানি ছেয়ে গেল। ভয়ে জ্ঞান হারালো। এবার খুশিতে নিয়ে ঘাট জ্ঞান হারাবে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছে জাঙ্কুক। মাঝরাতে দূরের মাঠে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। এই সময় নিজের দিকে লাইটের আলো পড়ে ঘুরে পিছন দিকে তাকালো। চাঁদের আবছা আলোয় তেল ভয়ার্ত মুখটা স্পষ্ট
স্পষ্ট দেখতে পেল। জাগো ঘুরে কিছু বলবে তার আগে ঝড়ের গতিতে ছুটে এলো তীর। ছোট খাট্ট সাইক্লোনের বেগে আছড়ে পড়লো জাঙ্কুকের বুকে। জোরে সরে বাড়ি খেলে শক্ত বুকে নরম দেহটা। তীর বুকের বেগতিক দুপুকানি জাঙ্কুক স্পষ্ট টের পেল। সঙ্গে সঙ্গে এক হাতে তীর কোমর জড়িয়ে ধরলো, অন্য হাতে রাখলো তীর থুতনিতে। কণ্ঠে কৌতূহল। কি হয়েছে জান, এভাবে ভয় পেয়েছিস কেন? তীর জোরে সরে শ্বাস টানছে, কোনো মতে নিঃশ্বাস নিয়ন্ত্রণে এনে বলল, এমন এমন ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি কত ভয় পেয়ে গেছি জানেন, হাঁটুতে ফুটে ফুটে হয়নি। ভূত বলে কিচ্ছু হয় না বোকা, কিন্তু ওর শরীরই তো আছে। জাঙ্কুক টরকে গেল না, ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা সরি, ভুলে গেছি, কিন্তু তুই এত রাতে বাইরে কেন? সঙ্গে সঙ্গে ভর ভর করে শব্দ করে তীর পেটে আবারও মুচড়ল। ভয়ের কারণে খিদের কথা প্রায় ভুলে বসেছিল। জাগক ঠোঁট কামড়ে হাসলো, হয়তো তীর পেটে গর্গর শব্দ সেও শুনতে পেয়েছে। জাগককে হাসতে দেখে তীর লজ্জায় পড়ে গেল, মাথা নিচু করে নিল সাথে সাথে। জাগক নির্বিশেষে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর তীর কোমরে হাত সরিয়ে স্বাভাবিক হয়ে পড়ে। আয় আমার সাথে। কোথায়? কাজী অফিসে তো আর কেউ বারবার যায় না, রান্নাঘরে চল, খাবার কিছু আছে কিনা দেখি। খাবার নেই তো। আমার একমাত্র বউকে না খাইয়ে রাখবো না, চল আমার সাথে।